উপস্থিত সহকর্মীবৃন্দ ও বিশেষ করে যাদের জন্য সেমিনারটি অ্যারেঞ্জ করা প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি। আমি হুমায়ুন কবির রানা, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকের সেমিনারের টপিক হচ্ছে হাউ টু পাবলিশ আ রিসার্চ পেপার। তো টপিকটা থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারছি। অলরেডি প্রভিসি স্যার বলেছেন যে একটা রিসার্চ পেপার পাবলিশ করতে আমাদের কি কি স্টেপস গুলো পাড়ি দিতে হয়, এই বিষয়টাই আজকের আলোচনার বিষয়বস্তু। তো আমরা যখন একটা রিসার্চকে শেষ করলাম, তখন যদি এমন হয় যে আমাদের রিসার্চটা একটা কমপ্লিট ওয়ার্ক, ভালো একটা কাজ, তাহলে সেক্ষেত্রে আমরা জার্নাল পেপারের দিকে ফোকাস করতে পারি যে আমার এই কাজটা দিয়ে আমি একটা জার্নাল পেপার পাবলিশ করব। আর যদি এমন হয় যে আমাদের যে কাজটা সেটা একটা কোনো একটা আইডিয়া বিশেষ বা আমার বড় কাজেরই ছোট দু একটা পার্ট, সেক্ষেত্রে আমরা কনফারেন্স পেপারের দিকে ফোকাস করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখে থাকবো যে আমাদের বিভিন্ন এরকম এডিটর একটা বুক পাবলিকেশনের জন্য এরকম কল দিয়েছে, সেখানে বিভিন্ন চ্যাপ্টারগুলোর জন্য কল থাকে যে ফর এক্সাম্পল একটা এডিটর একটা বুক পাবলিশ করবে, সেখানে হয়তো বা 10টা বা 15টা চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টারগুলোর নাম, কোন চ্যাপ্টারে কি ডিসকাস করতে হবে সেগুলো বলা থাকবে। জাস্ট ওইটার উপরে আমরা যদি ইন্টারেস্টেড হই তাহলে আমরা বুক চ্যাপ্টারও লিখতে পারি। সেক্ষেত্রে বুক চ্যাপ্টার যে সবসময় অনেক ভালো, অনেক বেশি রিসার্চ করেই লিখতে হবে বিষয়টা ওইরকম না। যদি আমাদের ওই ফিল্ড সম্পর্কে এক্সপার্টাইজ থাকে, সম্মুখ ধারণা থাকে, তাহলে আমরা এডিটরের যে কলটা সেই অনুযায়ী অ্যালাইন করে একটা বুক চ্যাপ্টারও লিখতে পারি। এক্ষেত্রে আমাদের কনফারেন্স পেপার লেখা বা পাবলিশ করাটা একটু অল্প ডিফিকাল্টিজের বিষয়, আর জার্নালটা পাবলিশ করাটা একটু আর কি ওদের থেকে একটু কঠিন। আসলে বিষয়টা কঠিন না, জার্নাল পেপার পাবলিশ করাও খুবই সহজ। তো প্রথমে এই যে আমরা পেপারগুলো লিখব, জার্নাল পেপার তো অনেক ধরনের জার্নাল পেপার হয়। তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে আমরা একটা জার্নাল পেপারকে টার্গেট করে সামনের দিকে আগাচ্ছি, যে আমরা একটা জার্নাল পেপার পাবলিশ করব। তো এই জার্নাল পেপারগুলো আবার অনেক ধরনের হয়ে থাকে। আমরা কোন জার্নাল পেপারটা লিখব, আমরা কোন টাইপের জার্নাল পেপার লিখব। তো প্রথমে আমি জার্নাল পেপারের টাইপগুলো একটু ডিসকাস করি, তারপর ডিসকাস করবো যে আমাদের আসলে কোন ধরনের ব্যাচেলর লেভেলে বা থিসিসে কোন ধরনের কাজ করলে ভালো হয়। তো অরিজিনাল যে রিসার্চ গুলো আছে এর মধ্যে আছে হচ্ছে মেথড বেসড পেপার। এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে আমরা নতুন কোনো একটা মেথডকে ইনভেন্ট করব, অথবা আমাদের এক্সিস্টিং যে মেথড গুলো আছে সেই মেথড গুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে ওই মেথডের সাথে কোনো কিছু চেঞ্জ করে বা কোনো কিছু অ্যাড করে যদি আর একটু ভালো কিছু করা যায়, এই ধরনের কাজগুলো আমরা করতে পারি মেথড বেসড পেপারে, এগুলো রিপ্রেজেন্ট করতে পারি। হাইপোথিসিস টেস্টিং বলতে ফর এক্সাম্পল দেখেন, আইনস্টাইন যখন রিলেটিভিটি থিওরি তৈরি করে বা ইনভেন্ট করে, তখন কিন্তু উনি এটার কোনো ইভালুয়েটিভ কোনো কিছু করেননি। তো এই ধরনের হাইপোথিসিস টেস্টিং গুলোকে, মানে হাইপোথিসিস যে ইয়েগুলো আছে সেগুলোকে টেস্টিং করে আমরা রিসার্চ পেপার লিখতে পারি। সেক্ষেত্রে এই হাইপোথিসিস টেস্টিং এর রিসার্চ পেপার গুলো লেখার ক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টাল এনভায়রনমেন্টটা একটু কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এরপর এক ধরনের রিসার্চ পেপার থাকবে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল পেপার। হয়তোবা আমরা 5টা 6টা অ্যালগোরিদম, ফর এক্সাম্পল ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, সেটা হতে পারে এসভিএম, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, সিএনএন, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন, এই ধরনের 4-5টা আমরা অ্যালগোরিদম পড়ে কোনো একটা ডেটা সেটের উপর অ্যাপ্লাই করলে কোন অ্যালগোরিদমটা কেমন পারফর্ম করে, কার কোন জায়গায় স্ট্রেংথ আছে, কার কোন জায়গায় উইকনেস আছে, এই ধরনের একটা এক্সপেরিমেন্টাল কাজ করে আমরা রিসার্চ পেপার লিখতে পারি। এছাড়াও কিছু রিসার্চ পেপার লেখা যায় যেটা ডেসক্রিপটিভ রিসার্চ পেপার। ফর এক্সাম্পল এই যে কোভিড-19 সম্পর্কে, কোভিড-19 ফর এক্সাম্পল এটা কি জিনিস, কোভিড-19 যদি কাউকে অ্যাটাক করে তাহলে তার মধ্যে কি কি সিমটম দেখা দিতে পারে, কোভিড-19 কেউ যদি অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে করণীয় কি, কিভাবে ট্রিটমেন্টটা নিতে হবে। দেখেন এই ধরনের জায়গাগুলোতে কিন্তু কোনো আমার এক্সপেরিমেন্টাল বা কোনো মেথড টাইপের কিছু নাই, বাট এটা দিয়েও রিসার্চ পেপার পাবলিশ করা সম্ভব। তো
তো এই ডেসক্রিপটিভ পেপারগুলো পরবর্তীতে ভালো একটা লিটারেচার হিসেবে কাজ করবে। দেখেন কেউ যদি এই ধরনের পেপার না লিখতো তাহলে আমরা কিভাবে বুঝতাম যে কোভিড-19 হলে আমাকে এইভাবে চিকিৎসা নিতে হবে বা এই ওয়েতে আমাকে আগাতে হবে। তো এই ধরনের ডেসক্রিপটিভ পেপারগুলো পরবর্তীতে ভালো লিটারেচার হিসেবে কাজ করে। রিভিউ আর্টিকেল, কিছু আর্টিকেল, রিভিউ আর্টিকেল যেগুলো, সেটা হচ্ছে যে আমি অনেকগুলো পেপার পড়লাম, 10টা-20টা পেপার পড়লাম। পেপার পড়ার পর অথররা ওই পেপারগুলোতে কি কি টেকনিক বা কি কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করেছে, ওই অ্যাপ্রোচগুলো ভিতরে কি কি শর্টকামিংস আছে বা কি কি স্ট্রেংথ আছে, অথররা যে টেকনিকগুলো ইউজ করেছে ওরা যে যে সেক্টরে ইউজ করেছে সেই সেই সেক্টর ছাড়া আর কোন কোন জায়গায় ইউজ করা যেতে পারে, এই ধরনের একটা সামারি লিখে, সামারি টাইপের পেপারও আমরা লিখতে পারি। কেস রিপোর্ট বা কেস স্টাডি যেটা আছে, আসলে এইটা আর্টস, কমার্স, সোসিওলজি এই ডিপার্টমেন্টগুলোতে একটু বেশি হয়, তবে সায়েন্সেও এটা হতে পারে। এটা হচ্ছে কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে বা স্পেসিফিক কোনো অবজেক্টের উপরে স্টাডি করে এই ধরনের কেস রিপোর্টগুলো রিপ্রেজেন্ট করা যায় বা পেপার হিসেবে পাবলিশ করা যায়। সেটা হচ্ছে হতে পারে কোনো একটা ব্যক্তি সম্পর্কিত, কোনো একটা পার্সন, হতে পারে লালন, রবীন্দ্রনাথ, কোনো একটা ইভেন্ট সম্পর্কিত বা কোনো একটা প্লেস, কোনো একটা ফেনোমিনন। তো এই পেপারগুলো সাধারণত একটু আর্টস কমার্সে বেশি হয়। লেটার টু দি এডিটর, এই পেপারগুলো হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা পাবলিশড কোনো জার্নালের একটা ভলিউম পড়লাম বা একটা ইস্যু পড়লাম, বা ওই ভলিউমের কোন একটা স্পেসিফিক জার্নাল বা স্পেসিফিক আর্টিকেলও পড়লাম, বা এমনও হতে পারে। এরপর হচ্ছে আমরা ওই যে ক্রিটিক্যাল রিভিউ দিই না, যেমন একটা রেস্টুরেন্টে খেতে গেলে আমরা এরকম রিভিউ দিই না যে রেস্টুরেন্টটা ভালো ছিল, তার খাবার দাবারগুলো এমন ছিল, এই ধরনের যে রিভিউগুলো দিয়ে থাকি, এই ধরনের ক্রিটিক্যাল রিভিউ, কোনো একটা টেকনিক বা কোনো একটা অ্যাপ্রোচ সম্পর্কে যদি আমরা ক্রিটিক্যাল রিভিউ লিখতে চাই, সেটাও কিন্তু আমরা লিখতে পারি। এটা লিখেও কিন্তু আমরা পেপার পাবলিশ করতে পারি। তো এটা হচ্ছে লেটার টু দি এডিটর। এই পেপারগুলো এত বড় হয় না, 1-1.5 পেজের মতো একটা পেপার হয় সাধারণত। শর্ট কমিউনিকেশন পেপার যেগুলো আছে, এই পেপারগুলো হচ্ছে যে আমার নিজের কোনো আইডিয়া, যেটা আমি মনে করছি যে এই আইডিয়াটা সোসাইটিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তো এই ধরনের আইডিয়াগুলোকে খুব সংক্ষেপে এরকম 1-2 পেজের মধ্যে শর্ট কমিউনিকেশন লেখা যায়। সিমিলার ওয়েতে নিউ প্রসপেক্টিভ, কোন থিওরিটিক্যাল বিষয় যেগুলো আছে সেগুলো এইভাবে আমরা লিখেও জার্নাল পেপার পাবলিশ করতে পারি। এডিটোরিয়ালস কিছু পেপার আছে, আসলে এগুলো খুব শর্ট পেপার, 1-2 পেজের পেপার। তো এই পেপারগুলো সাধারণত অথররা লেখে না, এই পেপারগুলো হচ্ছে একটা জার্নাল অফিসের যে এডিটোরিয়াল মেম্বারগুলো আছে, ওরা একটা ভলিউম পাবলিশ করার সময় ওই ভলিউম রিলেটেড কোনো ফোকাস বা স্পেসিফিক কোনো আসপেক্ট যদি তুলে ধরতে চাই, সেক্ষেত্রে এডিটোরিয়াল এই ধরনের কিছু পাবলিশ করে থাকে। তো এই যে এতগুলো জার্নালের টাইপ, দেখেন জার্নাল পেপার লেখা কিন্তু খুবই সহজ। এই যে লেটার টু দি এডিটর, শর্ট কমিউনিকেশন, এগুলো কিন্তু খুব ছোট ছোট পেপার, ডেসক্রিপটিভ পেপার, এটা 1-1.5-2 পেজের পেপার হলেও কিন্তু হয়। তো এই জন্যে আমরা যখন কাজ করব তখন আমাদের লিখতে হবে। আমরা যে কাজই করি না কেন, ওই কাজের মধ্যেই আমাদের এরকম ছোটখাটো বিষয় হলেও লেখার একটা প্র্যাকটিস করতে হবে। তো এখন আমি আসি যে আন্ডার গ্রাজুয়েটে তো আমাদের 1 বছর সময়, সেক্ষেত্রে আমরা একটা মেথড বেস পেপারকে হাতে নিতে পারি। এখন মেথড বেস পেপার বলতে আমরা নতুন একটা মেথডকে ইনভেন্ট করে ফেলবো, বিষয়টা এইরকম না। আসলে 1 বছরে অন্যান্য পড়াশোনার যে প্রেশার থাকবে সেই কাজে এটা ওইরকম করে সম্ভব নাও হতে পারে, হলে অবশ্যই ভালো। আমরা যে কাজটা করতে পারি যে এক্সিস্টিং মেথড গুলোকে সুন্দর করে পড়ে বুঝে ওর সাথে কিছু একটা চেঞ্জ করে বা কিছু একটা লাগালে যদি ভালো কিছু হয়, এই ধরনের একটা কাজ হাতে নিতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের টার্গেটটা আরেকটু বেশি রাখতে হবে, যে এই কাজটা তো আমি 1 বছর ধরে করব। তো 1 বছর ধরে করলে দেখা যাচ্ছে 1 বছর পর যে আমি পেপার লিখবো, সাধারণত আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা এই কাজটা এইভাবে না করে যদি এইভাবে করি দেখেন, তাহলে আরেকটু বেশি ভালো হয়। কিরকম? আমি এই যে ওই মেথড পেপারটা লেখার জন্য তো অনেকগুলো পেপার পড়বো, ফর এক্সাম্পল 10-20টা পেপার তো আমি এমনিতেই পড়তে হবে। তো আমরা যখন ওই পেপারগুলো পড়লাম, তখন ওই পেপারের সামারিগুলো একটু একটু করে লিখে ফেলবো। যখন পড়ছি তো আমাকে তো পড়তেই হচ্ছে, যখন আমি পড়বো সামারিগুলো অল্প অল্প করে লিখতে থাকবো। তাহলে কি হলো, এই যে সামারিগুলো লিখে রাখলাম, আমার কিন্তু একটা রিভিউ পেপার টাইপের মোটামুটি দাঁড় হয়ে যাচ্ছে। এরপর আমি একটু ঘষা মাজা করে একটা রিভিউ পেপার লিখে ফেলবো যখন আমি লিটারেচার রিভিউটা করব। এরপর
লিটারেচার রিভিউ করার পর আমি যে পেপারগুলো পড়লাম ওই পেপারের অ্যালগোরিদম গুলো তো মোটামুটি আমার ধারণা চলে আসবে যে এই অ্যালগোরিদমটা এইভাবে কাজ করে, এই অ্যালগোরিদমটা এইভাবে কাজ করে, এবং ওই অ্যালগোরিদম উপরে আমি যে কাজটা করতে চাচ্ছি এই ডেটা সেটের উপরে অ্যালগোরিদমটা একটু রান করে, এটা মিড লেভেলে, মানে আমি লিটারেচার রিভিউ শেষ এইখানে যখন আসব তখন আমি কিন্তু ওই অ্যালগোরিদমের উপর আমার ডেটা সেটটা রান করে আমি একটা এক্সপেরিমেন্টাল পেপার তৈরি করতে পারি। আমার মেইন টার্গেট কিন্তু আমি একটা মেথড বেসড পেপার তৈরি করব, সেটা এন্ড অফ দি ওই ইয়ার 3 সেমিস্টার পর। কিন্তু এর মাঝখানে কিন্তু চাইলেই আমরা এই কাজ দুটো করে ফেলতে পারি। সব থেকে ভালো হয় আমরা যখন কাজ করব সাথে সাথে লিখে যাব, এটা সব থেকে ভালো। তাহলে দেখেন ওই শেষে যে আমার বড় একটা পেপার আমি টার্গেট নিয়েছিলাম 1 বছর পর পাবলিশ করব মেথড পেপার, সেটা তো হলোই, সাথে সাথে আমার একটা এক্সপেরিমেন্টাল পেপার হয়ে গেল আর একটা রিভিউ আর্টিকেল হয়ে গেল। আমরা কিন্তু এইভাবে টার্গেট নিতেই পারি। তো রিসার্চ হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমাদের সবাইকে রিসার্চে এগিয়ে আসতে হবে, খুব ভালো মতো রিসার্চ করতে হবে যেন একদিন গ্রিন ইউনিভার্সিটি রিসার্চের জন্য অনেক নাম করে, মানুষ যেন বলে যে রিসার্চ ভালো হয় ওই ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করো। তো এইটা হচ্ছে আমি এখানে কিছু গুড কোয়ালিটির জার্নালের নাম লিখেছি। আসলে গুড কোয়ালিটির জার্নাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য আরো অনেক আছে। তো এগুলো হচ্ছে বেশ রেপুটেড জার্নাল, মানুষজন সবাই চেনে। সবাই, আপনি যদি এই ধরনের একটা জার্নালগুলোর মধ্যে পেপার পাবলিশ করেন সেক্ষেত্রে মানুষজন কিন্তু এতটা চিন্তা ভাবনা করবে না যে ছেলেটাকে ভালো জার্নাল পাবলিশ করেছে বা খারাপ, এটা কিন্তু কোনোই চিন্তা করবে না। এর মধ্যে যদি আপনি একটা জার্নাল পাবলিশ করেন তাহলে সবাই মোটামুটি ধরেই নিবে যে ছেলেটা বা মেয়েটা হ্যাঁ একটা ভালো জায়গাতেই পাবলিশ করেছে। যেমন দেখেন এখানে প্রথমে যেটা আমি রেখেছি নেচার রিসার্চ, এটা হচ্ছে নেচার পাবলিকেশন। তো এই পাবলিকেশনের প্রত্যেকটা জার্নালই খুব হাই কোয়ালিটি মেনটেন করে এবং জার্নালগুলো খুবই খুবই ভালো। তো ইভেন নেচার এই পাবলিশারের সব থেকে ভালো যে জার্নালটা তার নাম হচ্ছে নেচার, জার্নালটার নাম। এই নেচার জার্নাল থেকে রিজেক্ট হওয়া পেপার নোবেল প্রাইজ পেয়েছে এরকম একাধিকবার রেকর্ড আছে। সিমিলার ওয়েতে দেখেন সায়েন্স, সেল, ল্যান্ডসেট, এই পেপারগুলো, আমি তো বায়োইনফরমেটিক্স ফিল্ডে কিছুদিন যাবত কাজ করছি 1-2 বছর। তো আমার ফিল্ডে এই জার্নালগুলোর যে পেপারগুলো আছে সব থেকে খারাপ ইম্প্যাক্ট যার সেটাও 10-এর উপরে। তার মানে এই জার্নালগুলো বেশ ভালো। এছাড়াও IEEE ট্রানজাকশন, এলসফায়ার, স্প্রিঞ্জার, MDPI, ক্লসের জার্নালগুলো আছে, এখানে মোটামুটি যেগুলো দেওয়া আছে সবগুলোই খুব ভালো জার্নাল। আমরা এই জার্নালগুলোতে চেষ্টা করব যে পাবলিশ করার। তো এতক্ষণ তো আমরা কিছু খুব পপুলার জার্নালের নাম বললাম, যে এই জার্নালগুলো খুব পরিচিত মানুষের কাছে এবং এই জার্নালগুলোকে মানুষ খুব ভালো মতো চিন্তা করে, মানে ভালো জানে। তো এছাড়াও তো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আরো অনেক ভালো জার্নাল আছে, হয়তোবা সেগুলোর নাম এতটা মানুষজন জানে না। তো একটা জার্নাল সেটা যে ভালো জার্নাল সেটা আমরা কিভাবে বুঝবো? তো সেটা হচ্ছে আমরা জার্নালের রেপুটেশন কেমন সেটা দেখতে পারি, এডিটোরিয়াল বোর্ড মেম্বার কারা কারা আছে সেটা দেখেও বুঝতে পারি জার্নালটা কেমন। পেয়ার রিভিউ প্রসেস, জার্নালের পেয়ার রিভিউ প্রসেসটা একটা রিগোরাস পেয়ার রিভিউ হয় কিনা, কারণ এমনও অনেক প্রিডেটরি জার্নাল আছে যেখানে আমি একটা পেপার সাবমিট করলাম, সাবমিট করার পর দেখা যাচ্ছে যে ওই 3 দিন পর কিছু না দেখেই বলে দিল যে হ্যাঁ তোমার জার্নাল অ্যাকসেপ্ট, তোমার আর্টিকেল অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এই ধরনের জার্নালগুলো কিছুটা একটু ইন্ডিয়ার দিকে বেশি আসলে এই জার্নালগুলো আছে। তো আমরা এই দিকটা একটু সাবধান থাকবো, এই দিকটা একটু লক্ষ্য রাখবো। জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কেমন আছে সেটা দেখব। তারপর বিশেষ করে একটা জিনিস দেখব সেটা হচ্ছে ওই জার্নালের ইন্ডেক্সিং। এই যে এখানে যে লিস্ট অফ ইন্ডেক্সিং আছে এগুলো খুব ভালো ভালো ইন্ডেক্সিং, এই ধরনের কোনো ইন্ডেক্সিং আছে কিনা এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য করতে হবে। যদি আমরা একটা বিষয়ও দেখি একটা জার্নাল ভালো না খারাপ, প্রথমেই দেখবো হচ্ছে ওই জার্নালটার ইন্ডেক্সিং এই লিস্টের মধ্যে এই ধরনের কোনো ইন্ডেক্সিং আছে কিনা। প্রত্যেকটা জার্নালের ইন্ডেক্স ইন্ডেক্সিং নামের একটা মেনু, একটা সাব মেনু থাকেই, যেখানে যে কিন্তু আমরা দেখতে পারবো যে ওই জার্নালটা কি কি ইন্ডেক্সিং আছে। যেমন আর্টস অ্যান্ড হিউম্যানিটিক্স সাইটেশন ইন্ডেক্স, এটা হচ্ছে আর্টস আর্টস এবং কমার্স আলাদের জন্য AACI ইন্ডেক্সিং, এই ইন্ডেক্সিং গুলো খুব ভালো। যেমন সায়েন্স সাইটেশন ইন্ডেক্স SCI ইন্ডেক্সিং, SSCI সোসিওলজির জন্য এটা সোশ্যাল সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, বা স্কোপাস বা SJR, এই ধরনের ইন্ডেক্সিং গুলো আছে কিনা এটা আমরা প্রথমে দেখব। কিছুক্ষণ আগে আমি এই ধরনের প্রিডেটরি কিছু জার্নালের কথা বললাম, দেখবেন যে ওদের জার্নালে গেলে ইম্প্যাক্ট ফ্যাক্টর এমনিতে মন গড়া একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর লেখা থাকে 5, 6, 7, কিন্তু
ওদের ইন্ডেক্সিং যেটা আছে ওই ইন্ডেক্সিং লিস্টে কিন্তু এই ধরনের ভালো কোনো ইন্ডেক্সিং থাকে না। এই জন্য আমরা প্রথমে দেখব যে ওই জার্নালটার ইন্ডেক্সিং ভালো, এই ধরনের এই যে লিস্টে যেগুলো আছে এই ধরনের ভালো কোনো ইন্ডেক্সিং আছে কিনা। তারপর আমরা চিন্তা করব যে আমি যে কাজটা করলাম আমার তো ইনিশিয়াল একটা টার্গেট থাকবে যে আমার কাজটা এত ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট একটা জার্নালে হতে পারে। তারপর আমরা একটু ইম্প্যাক্ট ফ্যাক্টরটা চেক করব। এই ইন্ডেক্সিং গুলো থাকার পর যার ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি সেই জার্নালটা তত ভালো। ফর এক্সাম্পল 2-3 হলে ভালো, 4-5-6 হলে আরো ভালো, 8-9-10-12 হলে এটা খুবই ভালো। এটা হচ্ছে বিষয়। তো আমরা তো ভালো জার্নাল এবং খারাপ জার্নাল একটু চিনেই ফেললাম। এখন আমরা আসব যে একটা জার্নালে পেপার পাবলিশ করার জন্য আমাদের কি কি স্টেপ পাড়ি দিতে হয় বা কি কি ওয়ে ফলো করতে হয়। তো প্রথমে হচ্ছে প্রি সাবমিশন অ্যাক্টিভিটিস। আমি যখন আমার কাজটা শেষ হয়ে গেল, পেপার লেখা শেষ হয়ে গেল, আমি এখন চাচ্ছি হচ্ছে এইটাকে পাবলিশ করব। তো পাবলিশ করার আগে, পেপারটা সাবমিট করার আগে কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা অথরদের করতে হয়। তারপর হচ্ছে আমরা খুঁজে বের করবো যে আমার কাজটার জন্য আমি কোন জার্নালটায় পেপারটা সাবমিট করব। জার্নালটায় পেপার সাবমিট করার পর ওই জার্নালের কিছু বেসিক ইনস্ট্রাকশন থাকবে যে আমাদের জার্নালে তুমি যদি পেপার সাবমিট করতে চাও তাহলে এই বিষয়গুলোকে ফলো করতে হবে। তারপর আমরা ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করব। পেয়ার রিভিউ প্রসেস, অর্থাৎ ম্যানুস্ক্রিপ্টটা পেয়ার রিভিউ প্রসেসে যাবে। ওইখান থেকে পেয়ার রিভিউ শেষে একটা ডিসিশন আসবে যে আমার ম্যানুস্ক্রিপ্টটা অ্যাকসেপ্ট হবে নাকি হবে না। তো চলেন এই প্রত্যেকটা স্টেপ আমরা একটু ডিটেইলে দেখে নিই। প্রথমে হচ্ছে আমরা যখন ম্যানুস্ক্রিপ্টটা রেডি করে ফেললাম, রেডি করে ফেলার পর কিছু কাজ থাকে অথরদের যেটা করা উচিত, সেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টটাকে ফাইনালি আরেকবার রিডিং করা, জাস্ট বুক রিডিং, ফাইনাল চেক করা যে আমার কোথাও ভুল ত্রুটি আছে কিনা। তো এই কাজটা করার জন্য একটু লাউডলি পড়লে একটু ভালো হয়। ছোটবেলায় আমরা জোরে 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 পড়তাম না, ওই জন্য একটু সাউন্ড করে পড়লে ইরোর ফাইন্ডিংটা একটু বেশি ধরা পড়ে, এই আর কি। তো আমরা যখন ফাইনালি জার্নালটাকে মানে আমার ম্যানুস্ক্রিপ্টটাকে পড়বো তখন একটু খেয়াল রাখবো যে সেন্টেন্স, আমাদের যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো কমপ্লিট সেন্টেন্স আমরা লিখেছি কিনা। আমরা ভালো যদি জার্নাল গুলো পড়ি তাহলে দেখবো যে ওরা সেন্টেন্স গুলো খুব সুন্দর করে একটা মাঝামাঝি সাইজে রাখে, নট টু লং নট টু শর্ট, যেন যেন রিডাররা খুব সহজেই পড়ে বুঝতে পারে। এরপর পড়ার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে কোনো গ্রামাটিক্যাল, স্পেলিং বা পাংচুয়েশন এই জিনিসগুলো মিস্টেক আছে কিনা। বিশেষ করে আমাদের একটু বেশি খেয়াল রাখা উচিত যে আমাদের কমা আর হচ্ছে আর্টিকেল, এই দুটো জিনিস, মানে আর্টিকেল বলতে এ এন্ড ডি, এই দুটো জিনিস খুবই খুবই মিস্টেক হয় যখন আমরা প্রথম প্রথম পেপারগুলো লিখি। তো এই বিষয়গুলো আমরা একটু কনসিডার করবো, একটু দেখবো। আমাদের টেন্স ইউজিং এর বিষয়ে একটু কনসিস্টেন্ট থাকতে হবে। ফর এক্সাম্পল আমি একটা প্যারাগ্রাফে লিখলাম উই ডেভেলপ এ মেথড, উই ডেভেলপ এ মেথড। আরেকটা প্যারাগ্রাফে যে লিখলাম উই হ্যাভ ডেভেলপড এ মেথড, দেখেন দুটো কিন্তু দুটো টেন্সের হয়ে গেল। যদিও বিষয়টা একই রকম মনে হচ্ছে, তারপরে কিন্তু টেন্সের কনসিস্টেন্সিটা থাকছে না। এই জন্য ফুল পেপারে আমরা টেন্সের কনসিস্টেন্সিটা রাখবো। আর আমরা প্যারাগ্রাফ যেগুলো লিখবো সেই প্যারাগ্রাফ গুলো যেন একটু রিজনেবল সাইজের হয়। ফর এক্সাম্পল আমরা যখন মেথড বা অন্যান্য সেকশন গুলো লিখছি তখন কিন্তু প্যারাগ্রাফ গুলো সাধারণত খুব বড় হয়ে যায়, এরকম না। কারণ আমরা ছোট্ট একটা পার্ট লিখি, তারপর একটা ইকুয়েশন থাকে, আবার একটা পার্ট লিখি, আবার একটা ইকুয়েশন থাকে। আলটিমেটলি প্যারাগ্রাফ গুলো ছোট ছোট হয়। কিন্তু আমরা যখন ইন্ট্রোডাকশনটা লিখি তখন ইন্ট্রোডাকশন মানে কিন্তু আসলে ইন্ট্রোডাকশন নিজে বড় একটা প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ গুলোকে আমরা যেন ছোট ছোট অংশে ভাগ করে ফেলি, সঠিকভাবে ইনডেন্ট করি। যদিও মনে হচ্ছে এই বিষয়গুলো খুব ছোটখাটো একটা বিষয়, কিন্তু দেখেন আপনি একটা কাজ করলেন বা আমরা একটা কাজ করলাম, সেই কাজটা 3 ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালে পাবলিশ হওয়ার মতো মোটামুটি। তো এই ধরনের ছোটখাটো প্রবলেম যদি থাকে তাহলে এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কিন্তু অনেক কমে আসবে। ফর এক্সাম্পল আমি এক্সপেক্ট করছি 6 কিন্তু হয়ে যাবে দেখা যাচ্ছে 1 2 3, বা রিভিউ প্রসেসে যেতে অনেক কষ্ট হবে যদি আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আমরা রিসলভ না করি। তো আমরা যখন ফাইনাল রিডিং করব তখন অবশ্যই এই বিষয়গুলোকে আমরা একটু লক্ষ্য রাখবো। আর আরেকটা স্পেশাল সাজেশন হচ্ছে ভিজিটিং রেফারেন্সেস। এই ট্রিক্সটা আমি একটু ফলো করি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এই বছর একটা পেপার লিখবো, তাহলে আমি নিশ্চয়ই পড়া শুরু করেছি এই বছরের শুরু থেকেই। আমি যদি একটা ভালো পেপার লিখি
তাহলে দেখেন এই পেপারটা লিখতে লিখতে কিন্তু আমার এই যে ফর এক্সাম্পল আমি এখন শেষ করবো, যে অক্টোবর নভেম্বরের দিকে আমি পেপারটা লেখাটা শেষ করলাম। তো ওইখান থেকে আমি একটা পেপার পড়ছি, 2019-এ পাবলিশড হওয়া পেপার পড়লাম। ওইখান থেকে আমি কিছু ইকুয়েশন টাইপের বিষয় নিয়েছি এবং কিছু ডেসক্রিপটিভ সেন্টেন্স নিয়েছি। ফর এক্সাম্পল কোভিড-19 হলে কি কি সিমটম হয়, এই ধরনের ডেসক্রিপটিভ ওখানেও রেফারেন্স দিয়েছি। তো আমি ইকুয়েশন রিলেটেড যে কাজগুলো নিলাম, যে লাইনগুলো ওই পেপারটা থেকে নিলাম, এগুলো তো আমি রেফারেন্সটা চেঞ্জ করতে পারবো না, যে ইকুয়েশন রিলেটেড আছে আমি একটা পেপার থেকে নিয়েছি। কিন্তু ডেসক্রিপটিভ যে জায়গাগুলো নিলাম, পেপারটা ফর এক্সাম্পল 2009 সালে পাবলিশ ছিল, আমি নিয়েছিলাম কিছু ডেসক্রিপটিভ সেন্টেন্স যে কোভিড-19 হলে এই এই সিমটম গুলো দেখা যায়। আমি পেপারটা পাবলিশ করছি, মানে সাবমিট করব আজকে, আমি জাস্ট ডেসক্রিপটিভ যে রেফারেন্স গুলো আছে শুধু ওই রেফারেন্স গুলো একদম রিসেন্ট, মানে আমি এই মাসে পেপার সাবমিট করলে গত মাসের পেপার দিয়ে ওগুলোকে রিপ্লেস করে দিব, যেটা ছিল আসলে 2019-এ পাবলিশ করা ওই পেপার থেকে নিয়েছিলাম। বাট এটা তো ডেসক্রিপটিভ বিষয়, আমি চাইলে নতুন রেফারেন্স দিয়ে এটাকে রিপ্লেস করে দিতে পারি। সেক্ষেত্রে একটা সুবিধা হবে, সেটা দেখেন যে এই পেপারটা আমি আজকে সাবমিট করলাম, এটা হতেই পারে যে পেপারটা দুইবার রিজেক্ট হয়েছে। পেপারটা দুইবার রিজেক্ট হলে কিন্তু 2021 সাল হয়ে যাবে। 2021 সালে দাঁড়িয়ে কিন্তু 2019 সালের রেফারেন্সকে মনে হবে যে একটু, মানে একটু আগের রেফারেন্স। এই জন্য আমরা চেষ্টা করব যে পেপার লিখে কমপ্লিট করার পর যখন সাবমিট করব তখন ডেসক্রিপটিভ রেফারেন্স গুলোকে একদম আপ টু ডেট করে ফেলার জন্য। এরপর আমাদের আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে প্লেজারিজম চেক। আমরা পেপারটা কমপ্লিট করার পর অবশ্যই প্লেজারিজমটা চেক করে নিব, যে আমার পেপারে কতটুকু প্লেজারিজম আছে। আমাদের মধ্যে একটা প্রথম প্রথম ধারণা কাজ করে যে আমি একটা পেপার থেকে একটা প্যারাগ্রাফ কপি করে পেস্ট করে দিলাম আমার পেপারে, কিন্তু আমি তো ওইটাকে রেফারেন্স দিচ্ছি। আসলে রেফারেন্স দিলেই হবে না, রেফারেন্স তো অবশ্যই দিতে হবে, সাথে সাথে ওই প্যারাগ্রাফটাকে প্যারাফ্রেজিং করে ফেলতে হবে, নিজের মতো করে লিখতে হবে। না হলে কিন্তু এই যে প্লেজারিজমের যে পার্সেন্টেজ সেটা বেড়ে যাবে। সাধারণত জার্নালে 15 থেকে 25% প্লেজারিজম রাখতে বলে, তবে ভালো জার্নালগুলো বেলো 20-র মধ্যে প্লেজারিজম রাখতে বলে। কনফারেন্সের ক্ষেত্রে এটা বেলো 30%, এটা কনফারেন্স জার্নাল কিছুটা ভ্যারি করে। কনফারেন্সের ক্ষেত্রে বেলো 30% রাখতে বলে, তবে কনফারেন্সের প্লেজারিজমটা রেফারেন্স সহই চেক করা হয়। ইন্ডিভিজুয়াল সোর্স থেকে 5%-এর বেশি প্লেজারিজম থাকতে পারবে না। এগুলো কমপ্লিট করা ফেলার পর আমাদের আর্ট ওয়ার্ক যেগুলো আছে, আমাদের যে ডায়াগ্রাম গুলো আছে, যে ফিগার গুলো আছে, যে টেবিল গুলো আছে, এগুলোকে আমরা যতটা সম্ভব অ্যাট্রাকটিভ করে আঁকানোর চেষ্টা করব। কারণ দেখেন একটা জার্নালের এডিটরের কাছে একদিনে হয়তো বা 30-40টা পেপার, ইভেন আরো বেশিও পড়তে পারে। তো এতগুলো পেপারের মধ্যে থেকে কেন আপনার পেপারটাই পেয়ার রিভিউতে পাঠাবে? ওই যে বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এই জন্য আমাদের প্রথমে আমার পেপারটা যেন লুকটা ভালো হয়, এই জন্য পেপারের আর্ট ওয়ার্ক গুলো একটু ভালো করতে পারলে সেটা ভালো। আর ফাইনালি আমি নিজে যখন পেপারটাকে কমপ্লিট করে ফেললাম, তখন আমার গ্রুপের কোনো একজন, বা এর আগে 5-7টা পেপার লিখেছে, বা আমি চিনি একজন ভালো রিসার্চার, তাদের একটু রিকোয়েস্ট করব যে আমাদের এই পেপারটা একটু রিভিউ করে দেওয়ার জন্য। নিজের ভুল তো আসলে নিজে বোঝা যায় না, আবার আমরা নতুন পেপার লিখছি, অতটাও ধারণা নাই। ফর এক্সাম্পল আমি যে নতুন রিসার্চ শুরু করেছি, আমি রাজ্জাক স্যারকে বললাম যে স্যার আমি একটা পেপার লিখেছি, আমাকে এই পেপারটা রিভিউ করে দেন। তো দেখেন স্যার কিন্তু প্রচুর পরিমাণ ব্যস্ত, সারা দিনেই প্রচুর ব্যস্ততা থাকে। তারপরেও কিন্তু আমরা যদি বলি যে স্যার আমাদের এই পেপারটা একটু রিভিউ করে দেন, স্যার কিন্তু রিভিউ করে দেবে। কারণ এই রিসার্চের এই জায়গাটা কিছুটা দায়িত্বশীলতা, কিছুটা দায়বদ্ধতা থাকে, যে একজন নতুন রিসার্চে ভালো করতে চাচ্ছে বা শুরু করছে, তাহলে তাকে কিন্তু সবাই হেল্প করবে, রিসার্চাররা সাধারণত এটা করে। এখন আমি আসলাম যে আমি তো আমার ম্যানুস্ক্রিপ্ট রেডি সাবমিট করার জন্য। এখন আমি খুঁজে বের করব যে এই ম্যানুস্ক্রিপ্টটা আসলে আমার কোন জার্নালে সাবমিট করা উচিত। তো জার্নাল যখন আমরা আইডেন্টিফাই করব যে এই জার্নালগুলো সাবমিট করা উচিত এই জার্নালগুলোতে, তো আমি যেটা সাধারণত করি বা যেটা করা উচিত সেটা হচ্ছে এট এ টাইমে 4-5টা জার্নালকে একটার পর একটা সিলেক্ট করে রাখা, যে আমি যে আজকে ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করব এটা রিজেক্ট হওয়ার চান্সই কিন্তু খুব বেশি। এটাই রিসার্চ আমাদের, এটা হচ্ছে একটু সবসময় মাথায় রাখতে হবে যে আমি
পেপারটা সাবমিট করবো, রিজেক্ট হতেই পারে, এটা হবে, রিজেক্টই হয় সাধারণত। এর মধ্যে থেকে হয়তো বা 2-1 জায়গায় ট্রাই করে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমরা যখন আইডেন্টিফাই করবো যে এই জার্নালে সাবমিট করবো, তখন আমরা এট এ টাইমে একটা 3-4টা বা 4-5টা জার্নালের একটা কিউ তৈরি করে ফেলবো। কারণ দেখেন, আমি এই জার্নালটা সাবমিট করে তা বসে থাকবো না, আমি আবার আরেকটা কাজ শুরু করব, বা আমরা আবার আরেকটা কাজ শুরু করব। তো এই যে আরেকটা কাজ শুরু করলাম, শুরু করার সময় দেখা যাচ্ছে যে এই জার্নালটা 2 মাস পর রিজেক্ট হলো। তাহলে কি, আমি একটা কাজ শুরু করছি, ওর মধ্যে আবার এই জার্নালটার জন্য জার্নাল খুঁজে বের করা, এগুলো কিন্তু তখন ডিস্টারবেন্স মনে হবে। এই জন্য আমরা একটা কিউ তৈরি করে ফেলবো 4-5টা জার্নালে, যে এই জার্নালটা থেকে যদি রিজেক্ট হয় পরবর্তীতে আমি এটাতে সাবমিট করব, এটা থেকে রিজেক্ট হলে এটাতে সাবমিট করব। এখন আসা যাক জার্নালগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কোনটাতে আমাদের সাবমিট করা উচিত। তো প্রথমে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে যে আমার যে কাজটা, মানে আমার যে এরিয়া, সাবজেক্ট এরিয়া, সেটা ওই জার্নালের সাবজেক্ট এরিয়ার সাথে ম্যাচ করে কিনা, সেটা একটু দেখার বিষয়। দ্বিতীয় হচ্ছে ওই জার্নালটার আমি যে ধরনের কাজ করছি এই কাজটা অ্যাকসেপ্ট করে কিনা। 3 হচ্ছে, আগেই বললাম যে আমরা যখন একটা কাজ করি তখন তো আমাদের ইনিশিয়াল লেভেলে একটা টার্গেট থাকে যে আমার জার্নালটা, মানে আমার আর্টিকেলটা এত ইম্প্যাক্ট ফ্যাক্টরের একটা জার্নালে পাবলিশ হতে পারে। আমরা দেখব যে আমরা যে জার্নালটা সিলেক্ট করছি ওই জার্নালটার ইম্প্যাক্ট ফ্যাক্টর আমার এক্সপেক্টেড ইম্প্যাক্ট ফ্যাক্টরের সাথে অ্যালাইন করে কিনা। তারপর আরেকটু বিষয় একটু খেয়াল রাখা উচিত আমাদের, যে ওই জার্নালটা ওর ফিল্ডে প্রেস্টিজিয়াস জার্নাল কিনা। প্রেস্টিজিয়াস জার্নাল বলতে জার্নালগুলোকে 4টা কোয়ারেলটাইলে ভাগ করা যায়। একটা হচ্ছে Q1, Q2, Q3 আর Q4। Q1 হচ্ছে 100 জার্নালের মধ্যে প্রথম 25টা হচ্ছে Q1, পরের 25টা Q2, Q3, আর রেস্ট অফ দি যেগুলো আছে 75 থেকে রেস্ট, ওই ফিল্ডে যত জার্নাল আছে সবগুলো Q4। তো আমরা একটু চেক করে দেখব যে আমাদের কাজটা যদি ভালো হয় তাহলে আমরা যে জার্নালটা সাবমিট করছি ওটা Q1 জার্নাল কিনা। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। অর্থাৎ আমি আজকে ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করলে জার্নাল আমাকে প্রথম ডিসিশন বা নোটিফিকেশন কতদিন পর দেবে। ফর এক্সাম্পল, আমি আজকে এই ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করলাম, আমাকে আমার জার্নাল 1 বছর পর নোটিফিকেশন দেবে। তো 1 বছর পর নোটিফিকেশন দিলে আমরা তো এই 1 বছর বসে থাকবো না, আমরা তো এই 1 বছর আরো একটা দুটা নতুন কাজ করে ফেলবো। তো সেক্ষেত্রে কি হবে, এই জার্নালটাকে বা এই ম্যানুস্ক্রিপ্টটাকে আমার রিভাইজ করতে পরবর্তীতে একটু অসুবিধা হবে, কারণ একটা কাজ 1 বছর পর যে রিভাইজ করা একটু সমস্যা। এই জন্য আমরা চেষ্টা করব যতটা কম টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে জার্নাল সিলেক্ট করতে পারা যায়, মানে যত কম তাড়াতাড়ি ডিসিশন দেবে সেটা হচ্ছে ভালো। আচ্ছা, এছাড়াও আমরা যদি এইরকম ওপেন অ্যাক্সেস পেপার পাবলিশ করতে চাই, পেপারের পাবলিকেশনটা হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস আর একটা ক্লোজ অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেসে অথরদের টাকা দিতে হয়, বেশ ভালো বড় অঙ্কের একটা টাকা দিতে হয়। ক্লোজ অ্যাক্সেসে টাকা দিতে হয় না, কিন্তু ক্লোজ অ্যাক্সেসে আবার রিডারদের টাকা দিয়ে পড়তে হয়। তো আমি যদি এরকম ওপেন অ্যাক্সেসে পেপার পাবলিশ করতে চাই তাহলে সেক্ষেত্রে তাদের যে কস্ট আছে সেটা আমার ক্যাপাসিটি আছে কিনা, এই জিনিসগুলো দেখে আমরা পেপার সিলেক্ট করব বা আইডেন্টিফাই করব যে আমার এই জার্নালগুলোতে পেপারটা বা ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করা উচিত। এক্ষেত্রে আমরা চাইলে আমাদের গ্রুপে যদি কোনো সিনিয়র কেউ কাজ করে বা পেপার সম্পর্কে এরকম ভালো এক্সপার্টাইজ আছে, এনাদের সাহায্য নিতে পারি। তবে চাইলে আমরা নিজেরাও করতে পারি। কিভাবে নিজেরা করব, সেটা হচ্ছে প্রত্যেকটা জার্নাল পাবলিশারের একটা জার্নাল আছে, কি বলে, জার্নাল ফাইন্ডার বলে একটা সফটওয়্যার আছে, অনলাইন সফটওয়্যার। ফর এক্সাম্পল, আমি এখানে একটা এলসেভিয়ার জার্নাল ফাইন্ডার, আমি খুব শর্টে একটা দেখিয়ে দিই। এইরকম এলসেভিয়ার জার্নাল ফাইন্ডারে আমাদের প্রথমে আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আছে, আর তারপরে জার্নালের টাইটেল, এই দুটো দিলেই হবে। তো আমি জাস্ট একটা পেজ বের করেছি যেখান থেকে আমি জার্নালের টাইটেলটা কপি করে নিচ্ছি। জার্নালের টাইটেলটা একটু কপি করে নিব, আর অ্যাবস্ট্রাক্টটা একটু কপি করে ফেলবো।
দেখেন এই যে ফাইন্ড দি জার্নাল আমরা এখানে প্রেস করলাম, তাহলে ওরা আমার এই যে সাবজেক্ট ফিল্ডের সাথে যে যে জার্নালগুলো ম্যাচ করে সেই যে জার্নালের একটা লিস্ট কিন্তু দিয়ে দিবে। এটা হচ্ছে এলসবায়ার জার্নাল ফাইন্ডার দিয়ে আমি চেক করছি। এরকম প্রত্যেকটা পাবলিশারেরই জার্নাল ফাইন্ডার আছে, যেমন স্প্রিঞ্জার জার্নাল সাজেস্টর, আইট্রিপলি জার্নাল ফাইন্ডার, এরকম সব পাবলিশারেরই মোটামুটি জার্নাল ফাইন্ডারটা থাকে, যেখানে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দিলেই হয়। তো দেখেন এইখানে আমার টার্গেট হচ্ছে, আমি যে কাজটা করেছি আমার মোটামুটি একটা এক্সপেকটেশন যে এই কাজটা 3.5 অথবা 4.5 এই রেঞ্জের একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ হবে। তো আমি প্রথমে যে জার্নালটা পেলাম সেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে আমার রিজনেবল, কিন্তু এটার অ্যাকসেপ্টেন্স রেট এবং টাইম, ফার্স্ট ডিসিশনের টাইম যেটাকে বলছি টার্ন অ্যারাউন্ড টাইম, এই টাইমটা দেওয়া নাই। তো এটা আমি একটু স্কিপ করলাম। এটার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা একটু কম, এটার ইম্প্যাক্ট ফ্যাক্টরই নাই। এই যে এইটা দেখেন, এইটা কিন্তু আমার একটা রিজনেবল ইয়ের মধ্যে চলে আসছে, যে এই জার্নালটা 3.5 ইম্প্যাক্ট ফ্যাক্টর, ওটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 23, মোটামুটি ভালো। 23 জার্নাল অ্যাকসেপ্টেন্স রেট মানে ভালোই অ্যাকসেপ্টেন্স, এবং এইটা হচ্ছে আমাকে 3 সপ্তাহের মধ্যেই ডিসিশনটা দিয়ে দিবে। তাহলে এইটা আমি আমার কিউতে রাখবো, যে আমি খুব দ্রুত ডিসিশনটা পেয়ে যাবো এবং আমার সাথে ম্যাচ করছে। আর একটু নিচের দিকে আমরা আসি, যেমন এইখানে একটা জার্নাল আমরা পেলাম জিনোমিক্স। এই জার্নালটা দেখেন ইম্প্যাক্ট যদিও একটু বেশি, 6 ইম্প্যাক্ট, কিন্তু আমার টার্গেট ছিল 4.5, ম্যাক্সিমাম 4.5। বাট এইটার আবার অ্যাকসেপ্টেন্স রেটটা একটু বেশি, 33%। এটাকেও আমরা আমাদের টার্গেটের মধ্যে নেব, যেহেতু অ্যাকসেপ্টেন্স রেট একটু বেশি। টার্ন অ্যারাউন্ড টাইম এটা 6 উইক, এত বেশি না। এখানে আমরা রেসপিরেটরি মেডিসিন পেলাম, সেম, এটাও আমরা টার্গেটে রাখবো। তাহলে 3টা আমরা কিউ বানিয়ে ফেললাম, 3টা। এইদিকে আর একটা জার্নাল পেয়েছি, এটা হচ্ছে আমাদের যদি একটু অ্যাকসেপ্টেন্স রেটটা কম, তারপরেও এইটাতে আমরা প্রথম টার্গেট করতে পারি, কারণ হচ্ছে দেখেন এটার অ্যাকসেপ্টেন্স রেট কম, তার মানে এইখানে রিভিউ প্রসেসটা রিগোরাস, খুব বেশি রিগোরাস হয়, এই জন্য অ্যাকসেপ্টেন্স রেটটা কম। এটা টার্ন অ্যারাউন্ড টাইম আবার মাত্র 2 সপ্তাহ। আমি পেপার সাবমিট করব, 15 দিনের মধ্যে ডিসিশন পাবো মোটামুটি। এখানে যেটা লেখা থেকে এটা এক্সাক্ট হয় তা না, তবে সাধারণত এরকম পাওয়া যায় এলসফায়ার গুলোতে। তো তাহলে এই যে আমরা এখন কিউ একটা বানিয়ে ফেললাম 4টা জার্নালে, তার মধ্যে প্রথমে আমরা এই জার্নালটায় সাবমিট করব, যেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আমি যেটা চাই সেইটা। অ্যাকসেপ্টেন্স রেট কম, কিন্তু আমি দ্রুত ডিসিশন পেয়ে যাব। এটাতে যদি আমি সাবমিট করি তাহলে আমার ক্ষেত্রে যে সুবিধাটা হবে, সেই সুবিধাটা হচ্ছে এরা রিভিউটা খুব ভালো করবে, শক্ত একটা রিভিউ দেবে। তাহলে কি হবে, আমার পেপারটা আমি যদি ওই রিভিউ মতে, ওই রিভিউয়ের মতো করে আপডেট করে ফেলতে পারি, তাহলে এইবার এই জার্নালটাই যে জার্নালটা আমার ইম্প্যাক্ট ফ্যাক্টরের থেকে একটু বেশি উপরে ছিল, যেহেতু আমি ওইখান থেকে রিভিউ পেয়ে গেলাম, ভালো রিভিউ দিচ্ছে, সেই রিভিউটা নিয়ে আমার পেপারটা রিজেক্ট হোক, বাট ওই রিভিউ অনুযায়ী আমি পেপারটাকে মডিফাই করে এইবার টার্গেট করব 6.2, কারণ আমার ইনিশিয়াল আগে টার্গেট ছিল 4.5। এখন আমি একটা জার্নাল থেকে রিভিউ পেয়ে তাদের মতো করে আপডেট করেছি, এবং এইটার অ্যাকসেপ্টেন্স রেট 33%। এইবার এইটাতে আমার কিন্তু একটা চান্সটা বেড়ে যাবে যে এইটাতে আমি এবার পাবলিশ করতেই পারি। তো এইটাতে যদি হয়ে গেল তাহলে তো খুবই ভালো, ভালো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালে পাবলিশ হয়ে গেল। আর যদি না পারি, এটাতেও রিজেক্ট হয়, তাহলে বাকি যে দুটো আমরা টার্গেট করেছিলাম এই দুটোতে আমরা সাবমিট করব। তো এইখানে এই জার্নালটায় চাইলে আমরা জার্নালের ম্যানুয়ালিও সাবজেক্ট এরিয়াটা চেক করে নিতে পারি, যে আসলে সাবজেক্ট এরিয়াটা আমাদের সাথে যাচ্ছে কিনা। সাবজেক্ট এরিয়াটা আমি আসলে যে অ্যাবস্ট্রাক্টটা দিয়ে সার্চ দিয়েছি সেই অ্যাবস্ট্রাক্টটা অনুযায়ী সাবজেক্ট এরিয়া ঠিক আছে। এরপর আমরা আগেই বললাম যে ইন্ডেক্সিংটা একটু চেক করবো। এই যে ইন্ডেক্সিং নামে দেখেন একটা মেনুই আছে, ওই মেনুতে আমরা ইন্ডেক্সিংটা একটু চেক করে নিলাম। দেখেন এই যে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স আছে, স্কোপাস ইন্ডেক্স আছে। সায়েন্স সাইটেশন ইন্ডেক্স আছে মানে এটা আমাদের সায়েন্সের জন্য বেশ ভালো একটা জার্নাল। আবার দেখেন এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর তো প্রথমেই দেখা গেল, এই যে 6.5 ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। তাহলে এই ওয়েতে কিন্তু আমরা জার্নালের একটা কিউ তৈরি করতে পারি, এবং সেই ওয়েতে আমরা জার্নালগুলোকে সাবমিট করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা জার্নালের কিউ তৈরি করে ফেলেছি, যে এই আমার টার্গেট জার্নাল, আমি এগুলোর মধ্যে পেপারটা সাবমিট করব। এখন প্রথমে আমাদের আসতে হবে যে আমি তো ওই যে
সাবমিটের একটা লিস্ট তৈরি করে ফেলেছে, এই জার্নালগুলোতে আমি সাবমিট করব। তো প্রত্যেকটা জার্নালে পেপার সাবমিট করার আগে ইনিশিয়ালি অথরদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমার জার্নালে তুমি যদি পেপার পাবলিশ করতে চাও তাহলে তোমাকে এই এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে জার্নালের ম্যাক্সিমাম পেজ কত হবে, প্রত্যেকটা জার্নালে অথর ইনস্ট্রাকশন নামের একটা সেকশন আছে, ওখানে গেলেই আমরা কিন্তু এটা পাবো। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টের ম্যাক্সিমাম লেন্থ, কতটা ওয়ার্ড অ্যাবস্ট্রাক্টে হতে পারবে। তারপর আমাদের খেয়াল রাখতে হবে যে ওই জার্নালে পেপারটা সাবমিট করার জন্য কোনো প্রিডিফাইন্ড সাবমিশন টেমপ্লেট আছে কিনা, যদি থাকে তাহলে তাদের টেমপ্লেট অনুযায়ী সাবমিট করতে হবে। এরপর সেকশনগুলোকে কেমন লিখতে হবে, সাবসেকশনগুলোকে কেমন লিখতে হবে, কোনটা বোল্ড কোনটা ইটালিক করতে হবে কিনা, এই জিনিসগুলো একটু আমরা দেখব। তারপর হচ্ছে নাম্বার অফ ফিগার এবং টেবিল, কিছু কিছু জার্নালে নাম্বার অফ ফিগার এবং টেবিলকে বলা থাকে যে 8টার বেশি ফিগার এবং টেবিল আমরা নিব না, এটা অনেক জার্নালেই বলা থাকে। আর হচ্ছে রেফারেন্স এক এক জার্নালে এক এক রকম হয়ে থাকে। আমি যে জার্নালটায় সাবমিট করতে চাচ্ছি সেই জার্নালে রেফারেন্সটা কোন স্টাইলে লেখা আছে, এপিএ নাকি এমএলএ নাকি আইটিকুলি নিজের রেফারেন্সের ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলোর কোনটা ওরা বলছে, কোনটা ফলো করতে বলছে। তো এক্ষেত্রে সব থেকে ভালো হয় ল্যাটেক্স এডিটর ইউজ করা, কারণ ল্যাটেক্স এডিটর দিয়ে একটা পেপারকে যত সহজে ফরম্যাটিংটা করা যায় অন্য কোনো এডিটর দিয়ে, ওয়ার্ডে কিন্তু এত সহজে ফরম্যাটিংটা করা যায় না। ল্যাটেক্স এডিটর যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের দুটো অ্যাডভান্টেজ আমরা পাবো। একটা অ্যাডভান্টেজ হচ্ছে জার্নাল মানে ম্যানুস্ক্রিপ্টটাকে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো, খুব ইজিলি ডিজাইনটা খুব ফরম্যাটিংটা করতে পারবো। দুই হচ্ছে দেখেনি যে আমরা একটা কিউ তৈরি করলাম, এটাতে রিজেক্ট হলে এটাতে দিব, এটাতে রিজেক্ট হলে এটাতে দিব। আমি যদি ওয়ার্ডে লিখি এবং প্রত্যেকের যদি আলাদা আলাদা সাবমিশন টেমপ্লেট থাকে তাহলে ওয়ার্ডে লিখলে কিন্তু ওই বারবার ওই টেমপ্লেট চেঞ্জ করা কিন্তু এটা অনেক একটা সময়ের বিষয়। এই জিনিসটা কিন্তু অনেক সময় লাগবে এবং আমাদের ভালো লাগবে না বিষয়টা। বাট যদি আমরা ল্যাটেক্সে লিখি তাহলে কি সুবিধা হবে, দেখেন ল্যাটেক্সের সোর্স ফাইলের মধ্যে ক্লাস নামের একটা ফাইল থাকে। আসলে ক্লাস ফাইলটাই কিভাবে ডিজাইনটা হবে সেইখানে ডিফাইন করা থাকে। তাহলে আমি যে জার্নালটায় আজকে সাবমিট করলাম রিজেক্ট হলো, আগামীকাল যে জার্নালটায় সাবমিট করব ওই জার্নালটার যে ল্যাটেক্সের সোর্স ফাইলে ক্লাস ফাইলটা আছে না, জাস্ট ওই ক্লাস ফাইলটা কপি করে নিয়ে এসে আমার প্রজেক্টে বসাবো আর আমার প্রজেক্টে যে ক্লাস ফাইলটা আছে সেটা ডিলিট করে দিব। আর হেডারে কিছুটা ছোট্ট অংশ চেঞ্জ করতে হয়। তাহলে দেখেন এই সহজেই কিন্তু আমি এক টেমপ্লেট থেকে অন্য টেমপ্লেটে বিষয়টাকে কনভার্ট করে ফেলতে পারলাম ম্যানুস্ক্রিপ্টটাকে। এই জন্য ল্যাটেক্স অবশ্যই আমাদের ইউজ করাটা খুব খুব ভালো রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনের জন্য। আপনারা যদি কেউ ওয়ার্ডে এখন পেপার লিখে থাকেন, কেউ যদি কোনোদিন একবার ল্যাটেক্স ইউজ করেন তাহলে ফর শিওর আপনি কখনোই আর ওয়ার্ডে পেপার লিখবেন না ল্যাটেক্স ছাড়া, এতটাই সুবিধা আছে ল্যাটেক্সে। তো ল্যাটেক্সে ল্যাটেক্স অনলাইন অফলাইন দুটোই হয়, অনলাইন হলে একটু ভালো হয়, যেমন ওভারলিপ এখন বেশ জনপ্রিয় একটা ল্যাটেক্সের অনলাইন টুলস। এইখানে কি কি সুবিধা আছে, অনেক সুবিধা আছে, ট্র্যাক চেঞ্জ করে লেখা দেখা যায়। সব থেকে বেশি সুবিধা হচ্ছে অ্যাট এ টাইমে সবার সাথে শেয়ার দিয়ে সিনক্রোনাসলি সবাই একসাথে কাজ করা যায়। মানে ফর এক্সাম্পল আমার আগামীকাল আমরা একটা কনফারেন্স পেপার সাবমিট করব, অনেক কিছুই কাজ বাকি আছে, আমরা 10টা অথর 10 জন এট এ টাইমে বসে কিন্তু একসাথে লেখা যায়। এটা হচ্ছে অনলাইন ল্যাটেক্স টেমপ্লেট গুলোর সুবিধা। ওভারলিপটা বেশ ভালো এখন চলছে এবং ইউজ করাটা অনেক সুবিধা। এরপর এই যে আমরা পেপার তো আমাদের রেডি, এখন আমরা পেপারটাকে সাবমিট করব। সাবমিশনের দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে, এটা হচ্ছে অনেক আগে চলতো, জাস্ট হচ্ছে অথর বরাবর একটা মেইল করে দেওয়া, মেইলে ফাইলগুলোকে অ্যাটাচ করে দেওয়া। তো এখন মোটামুটি সব ভালো জার্নালগুলোই ইলেকট্রনিক সাবমিশন পোর্টালের মাধ্যমেই সাবমিট করতে হয়। সেখানে ওইরকম আমরা পোর্টালে একটা ইয়ে করব, একটা রেজিস্ট্রেশন করে নিব, তারপর লগ ইন করে আমার পেপারের টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, অথর লিস্টে কারা কারা থাকবে ইনাদের ইনক্লুড করে দিয়ে তারপর আমাদের হচ্ছে কিছু ফাইল ইনক্লুশনের বিষয় থাকতে পারে। এটা জার্নাল টু জার্নাল ভ্যারি করে। ম্যানুস্ক্রিপ্ট যেটা আমরা লিখেছি সেটা অবশ্যই সেটা তো দিতেই হবে। সাথে কিছু জার্নাল বলে কাভার লেটার দেওয়ার জন্য। কাভার লেটারটা কিছু না, একটা ফরওয়ার্ডিং লেটার টাইপের, যে এডিটর বরাবর একটা চিঠি লিখছে, ডিয়ার এডিটর আমার এই জার্নালটা তোমার এই কি বলে আমার এই টাইটেলের ম্যানুস্ক্রিপ্টটা তোমার জার্নালে পাবলিশ করতে চাই।
আর তারপরে হচ্ছে কাজটা বলা যে আমরা এই কাজটা করেছি, লাস্টে কিছু সেন্টেন্স স্পেসিফাই করে দেওয়া যে আমাদের এই কাজটা একটা অরিজিনাল ওয়ার্ক, এটা আগে কোথাও সাবমিটেড নাই, তবে জার্নাল যেটা আমরা সাবমিট করি এটা এট এ টাইমে একটার বেশি সাবমিট করা যায় না, এটা হচ্ছে আনইথিক্যাল। তো এই জন্য এখানে বলা যে আমাদের এটা কোনো জায়গায় সাবমিটেড নাই। যদি এটা এমন হয় যে কনফারেন্স পেপারের এক্সটেনশন, সেটা আমরা নিচের ওই লাইনে বলে দিব যে এটা কনফারেন্স পেপারের এক্সটেনশন, আর লাস্টে সিনসিয়ারলি ওই করসপন্ডিং অথরের সিগনেচার। হাইলাইটসটা হচ্ছে টোটাল পেপারটাকে এরকম 3-4টা বুলেট পয়েন্ট বা 4-5টা বুলেট পয়েন্টের মাধ্যমে লেখা, 4-5টা সেন্টেন্সের মাধ্যমে লেখা, এটা হচ্ছে হাইলাইট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এরকম একটা লেটার থাকে যে আমাদের যে অথরগুলো আছে এই অথরগুলো সবাই হচ্ছে পেপারটা এই জার্নালে সাবমিট করার জন্য সম্মতি জ্ঞাপন করেছে এবং অথরের কারোর কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। অথরদের যে লিস্ট আছে, নাম্বার অফ পজিশন যেগুলো আছে সেগুলো নিয়ে কারোর কোনো সমস্যা নাই, এই ধরনের একটা ডিক্লারেশন লেটার থাকে। কিছু কিছু জার্নালে আবার পেপার পাবলিশ করার সময় অথর বায়োগ্রাফিও আলাদা করে দিতে হয় আলাদা পেজে। এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, IEEE ট্রানজাকশনে যদি আমরা পেপার পাবলিশ করতে IEEE অ্যাক্সেসে যদি আমরা পেপার পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের সাথে অথবা আলাদা করে অথর্স বায়োগ্রাফিটা অ্যাড করতে হয়। অক্সফোর্ড একাডেমির কিছু জার্নালে যদি পাবলিশ করতে চাই সেখানে এরকম অ্যাড করতে হয়। আর একটা বিষয় থাকে হচ্ছে সাজেস্টেড রিভিউয়ার, আপনার সাথে কিছু রিভিউয়ার সাজেস্ট করে নিবে যে তাদের কাছেই পেপারটা দিবে, বিষয়টা এরকম না, তবে সাজেস্টেড রিভিউয়ার ওটা ম্যান্ডেটরি না, আবার কিছু কিছু জার্নালে সাবমিশনে সাজেস্টেড রিভিউয়ারটা ম্যান্ডেটরি হয়ে থাকে। এরপর জার্নালটা যখন আমরা সাবমিট করব তখন জার্নালের যে ডেস্ক অফিসার আছে তারা ইনিশিয়াল স্ক্রিনিংটা সাধারণত করে থাকে। তারা হচ্ছে আপনার পেপারটা তাদের এরিয়ার সাথে মিলছে কিনা, আমরা তাদের যে ইনস্ট্রাকশন গুলো ছিল সেই ইনস্ট্রাকশন গুলো প্রপারলি ফলো করেছি কিনা। কিছু কিছু আবার ডেস্ক অফিসার ভালো থাকে, ওরা আবার জার্নালটার কোয়ালিটিও চেক করে, একটু পড়েও দেখে টেক্সট রিপিট হয়েছে কিনা, প্লাস আরো অন্যান্য যে ছোটখাটো মিস্টেক গুলো আছে ওগুলো বলে যে এই মিস্টেক গুলো আছে, আর প্লাস প্লেজারিজম ওরা চেক করবে। যদি সবকিছু ওকে থাকে তাহলে এডিটরের মাধ্যমে পেয়ার রিভিউতে পাঠাবে, আর যদি ওকে না থাকে তাহলে সেই বিষয়গুলো আমাদের সাথে আবার ঠিকঠাক করে নিবে। তো এরপর হচ্ছে যদি ঠিক থাকে তাহলে এডিটরের মাধ্যমে আমাদের পেপারটা পেয়ার রিভিউতে যাবে, আমাদের ম্যানুস্ক্রিপ্ট। তো পেয়ার রিভিউ হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে আমাদের যে ম্যানুস্ক্রিপ্টটা আছে সেই ম্যানুস্ক্রিপ্টটা কিছু এক্সপার্ট, ওই ফিল্ডে কিছু এক্সপার্ট লোকের মাধ্যমে এডিটর দেখিয়ে নিবে। আসলে এটা হচ্ছে উভয়েরই একটা লাভ, সেটা হচ্ছে এডিটরেরও লাভ, এডিটর একটা ডিসিশন পাবে, ভালো এক্সপার্টরা দেখে ডিসিশন দেবে। অথরদেরও লাভ, কারণ ওরা যে যে জায়গাতে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে দিবে যে এই জায়গায় সমস্যা আছে, এরপর তারা একটা রিপোর্ট লিখবে এডিটর বরাবর যে এই পেপারটাকে অ্যাকসেপ্ট করা যাবে নাকি যাবে না। এডিটর রিভিউয়ারের কাছ থেকে যে ডিসিশন গুলো পাবে তার উপর বেস করে উনি একটা ডিসিশন মেক করবে। তার যে অপশনালিটিস গুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স উইদাউট রিভিশন। আসলে এই কেসটা হচ্ছে খুবই খুবই রেয়ার, জার্নালে একটা পেপার সাবমিট করে বিনা রিভিশনে অ্যাকসেপ্ট হয়েছে, এটা আসলে সাধারণত হয়ই না। অ্যাকসেপ্টেন্স উইথ মাইনর রিভিশন এইটা মাঝে মাঝে হয়, এটা হলে খুব ভালো লাগে, মানে এখানে খুব ডিপ কোনো কিছুকে চেঞ্জ করতে হয় না, ছোটখাটো বিষয়গুলো এটা একটু চেঞ্জ করলেই হয়। আরেকটা হচ্ছে রিভিশন, যেটা মেজর রিভিশন, তার মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল কোনো সেটআপ বা অন্যান্য যে সমস্যাগুলো আছে বড় ধরনের কোনো সমস্যা সেগুলোকে চেঞ্জ করতে বলে, এটা চেঞ্জ করতে একটু কষ্ট হয়। রিজেক্ট করলে আবার অনেক সময় রিজেক্ট করার পর একটু ইনকারেজ করে যে রিজেক্ট তো হয়েছে পেপারটা, তো রিভিউয়াররা যে কমেন্টগুলো করেছে সেই কমেন্টের উপর বেস করে আমরা যদি পেপারটাকে রিভাইজ করতে পারি সেইভাবে, তাহলে আমরা চাইলে রিসাবমিট করতে পারবো। আর আরেকটা হতে পারে যে একদম সরাসরি রিজেক্ট, যে তোমার পেপার রিজেক্ট, এখন আমাদের এটা কি করতে হবে, অন্য একটা জার্নালে, ওই যে আমরা কিউ তৈরি করেছি 1 2 3 4, ওইরকম আর একটা জার্নালে আমরা পেপারটাকে সাবমিট করব। তো যখন আমাদের কাছে পেপারটার রিভিশন আসবে, এই যে এডিটর রিভিউয়ার এদের কমেন্টগুলো আসবে, সেই কমেন্টগুলো অনুযায়ী পেপারটাকে আমাদের আবার রিভাইজ করতে হবে। তো রিভাইজ করার সময় সাথে আমাদের একটা রিবুটাল লেটার রাখতে হবে। এই রিবাটাল বা রিবুটাল লেটারের কাজটা হচ্ছে এই যে
রিভিউয়ার গুলো আমাদের যে এরিয়াস অফ উইকনেস বা ইমপ্রুভমেন্ট যেগুলো বললো যে এই কাজগুলো করা উচিত, সেই কাজগুলো আমরা ওদের ইনস্ট্রাকশন গুলো ঠিকঠাক ভাবে করছি কিনা, বা কোনটা কোনটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি, কোনটা কোনটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। কোনো কিছু যদি ডিসঅ্যাগ্রি করি তাহলে কেন ডিসঅ্যাগ্রি করলাম ওই পয়েন্টটা আগে লিখবো, যে এই পয়েন্ট রিভিউয়ার বলেছে, নিচে আমার অ্যান্সার। হয়তো উপরের পয়েন্টটাকে একটু কি বলে ইয়ে করে দিলাম, একটা কালারে লিখলাম, নিচের অ্যান্সারটা আর একটা কালারে লিখলাম। তো এই রিভার্টাল লেটারের মধ্যে সাধারণত আমরা চেষ্টা করব যেটা, যে রিভিউয়াররা যেটা বলেছে সরাসরি ডিসঅ্যাগ্রি না করা, যে তুমি যেটা বলেছো এটা আমি করতে পারবো না বা এটা আমি করতে পারিনি, সেটা না বলে আমরা ওই অ্যান্সারটাকে যদি আমরা না পারি সেক্ষেত্রে ওই অ্যান্সারটাকে একটু স্লাইটলি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ঠিক আছে তুমি আমাকে তো এটা করতে বলেছো, তো আসলে আমি সরাসরি এটা করতে পারিনি, কিন্তু দেখো আমি এই কাজটা করেছি। ওটা রিলেটেড যদি কোনো কাজ থাকে, দেখেন রিভিউয়ার যে কমেন্ট দিব ওটা তো মঙ্গল গ্রহে থেকে এনে দিবে না, ওই পেপারের মধ্যেই হয়তোবা আমার ওই রিলেটেড কিছু একটা আমি পারি, আমি ওই রিলেটেড কিছু একটা করে বলতে, যে যে কমেন্টের ক্ষেত্রে আমি কিছুই পারছি না সেটার ক্ষেত্রে বলছি, যে এই রিলেটেড কিছু আমি একটা বললাম, যে তুমি এটা করতে বলেছো, আসলে আমি এক্স্যাক্টলি এটা পারিনি, কিন্তু দেখো এই কাজটা আমি করতে পেরেছি, বা আমার পেপারে এই জিনিসটা আছে যেটা এটার সাথে অ্যালাইন করে। রেসপন্সটা আমাদের সবসময় একটু কমপ্লিট রেসপন্স সিনসিয়ারলি আর পোলাইটলি দেওয়া উচিত। কমপ্লিট বলতে ওরা যে যে পয়েন্টগুলো বলেছে আমরা যেন আমাদের রিভার্টাল লেটারের মধ্যে সব পয়েন্টগুলোকে ডিসকাস করি এবং সেগুলো যেন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এরপর হচ্ছে আমাদের রিভিশনটাকে আমরা সাবমিট করব। রিভিশন সাবমিট করার সময় একটা জন্য একটা টাইম দিবে, হয়তো সেটা 10 দিন বা 14 দিন হতে পারে, আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি রিভিশনটা সাবমিট করতে পারি। আর রিভিশন সাবমিট করার সময় যদি কোনো ইনফরমেশন পোর্টালে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ দরকার হয়, এটা আমরা একটু চেঞ্জ করে ফেলবো। ফর এক্সাম্পল রিভাইজ পেপারে অ্যাবস্ট্রাক্টটা একটু চেঞ্জ হতে পারে, প্লাস রিভিউয়ে হয়তো বা কিছু অথর বেশি কাজ করেছে আগের তুলনায়, অথর লিস্টটা চেঞ্জ হতে পারে, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। আর হচ্ছে ডকুমেন্ট হিসেবে ইনক্লুশনের জন্য আমাদের রিভাইজ যে ম্যানুস্ক্রিপ্ট সেটা অবশ্যই তো থাকবেই, সাথে ট্র্যাক চেঞ্জ ম্যানুস্ক্রিপ্ট, আমরা কোথায় কোথায় চেঞ্জ করেছি আইদার সরাসরি ট্র্যাক চেঞ্জ দিয়ে দিব, অথবা আমরা যে যে জায়গাতে চেঞ্জ করেছি সেই জায়গাগুলোকে হাইলাইট করে দিব। আর লাস্টলি ওই যে আমরা যে রিভার্টাল লেটারটা লিখলাম সেই রিভার্টাল লেটারটা অ্যাটাচ করে দিব। এরপর পেপারটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে মোটামুটি সব ভালো জার্নালগুলোর ওদের এডিটোরিয়াল অফিস নিজেরা ওই পেপারটাকে ওদের ফরম্যাটে, যে ফরম্যাটে পাবলিশ হবে সেই ফরম্যাটে প্রিপেয়ার করে ফেলে, এবং প্রিপেয়ার করে ফেলার পর অথরদের কাছে ব্যাক করে যে দেখো আমরা এইভাবে পেপারটাকে রেডি করেছি, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা পেপারের টাইটেল, অথরদের লিস্ট, কোন স্পেলিং বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, যেহেতু পেপারটা আমার পাবলিশ হতে যাচ্ছে এখন কিন্তু আর এতটা ইয়ে নাই, মানে আমরা এখন একটু সময় ব্যয় করতেই পারি, ভালো করে একটু পেপারটাকে সুন্দর করে পড়বো যেন এই ধরনের কোনো মিস্টেক না থাকে, রিডাররা যেন আমার পেপারটা পড়ে। তারপর হচ্ছে এই ধরনের এডিটোরিয়াল অফিসের সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ওরা একটা কপিরাইট ফর্ম ফিল আপ করে নিয়ে আপনার পেপারটা ফাইনালি অফিসিয়ালি সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো অ্যাকসেপ্ট যখন পেপারটা হয়ে গেল, অ্যাকসেপ্ট হওয়ার পর এটা হচ্ছে কিছুদিন পর পেপারটা অনলাইনে চলে আসবে। তো অনলাইনে যখন আসবে দেখেন আমরা একটা এতদিন ধরে এই পেপারটা পাবলিশ করলাম, এত কাজ টাজ করলাম, সেক্ষেত্রে আমাদের ওই একটা পেপার পাবলিশ হওয়ার পর 2-1 দিন রেস্ট নিতে ইচ্ছা করে। এই রেস্টের টাইমটা আমরা যেটা করব, আমার এই পাবলিশ পেপারটা একটু কমিউনিটিতে শেয়ার করার চেষ্টা করবো। দেখেন আমি একটা পেপার লিখলাম, এই জায়গায় ভালো একটা পেপার লিখেছি, এটাই কিন্তু শেষ না, আমার ভালো পেপারটা সবাই যেন পড়ে এবং আমি যেন কিছু সাইটেশন পাই, এটাও কিন্তু একটা টার্গেট। এই জন্য আমরা হচ্ছে আমাদের নিজ নিজ যে রিসার্চ কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমাদের পেপারটা শেয়ার করবো। সেটা হতে পারে ফেসবুকে আমাদের যে বিভিন্ন রিসার্চ গ্রুপ আছে সেখানে দিতে পারি, রিসার্চ গেট, গুগল স্কলার, বেসিক্যালি রিসার্চ গেট, গুগল স্কলার ভালো পেপারগুলো এমনিতেই অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। তারপরে আমরা চেক করবো যে রিসার্চ গেটে আমাদের ফাইলটা আপলোড হয়েছে কিনা। ফর এক্সাম্পল এটা যদি ক্লোজ অ্যাক্সেস হয় পেপারটা, তাহলে কিন্তু রিসার্চ গেটে কোনো ফাইল আপলোড হবে না। আমরা কি করব, আমাদের যে পাবলিশ ফাইলটা ওইটা কিন্তু আমরা আবার রিসার্চ গেটে আপলোড করতে পারবো না। আমাদের কাছে ড্রাফট যে কপিটা আছে, ফাইনাল ড্রাফট, এই ড্রাফট কপিটা আমরা রিসার্চ গেটে, ক্লোজ অ্যাক্সেস জার্নালের ক্ষেত্রে ড্রাফট কপিটা আমরা রিসার্চ গেটে আপলোড করে রাখবো।
এছাড়াও যে অন্যান্য রিসার্চ কমিউনিটি আছে, একাডেমিয়া, অর্কিড, এই জায়গাগুলোতে আমরা পেপারটাকে শেয়ার করার চেষ্টা করব, যেন মানুষজন আমাদের পেপারটা পড়ে এবং সেখান থেকে আমরা কিছুটা রিভিউ পাই। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। এই ছিল হচ্ছে আমার পক্ষ থেকে আজকের সেমিনারের কথাবার্তা।